আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা 15ই ডিসেম্বর 2020-তে ঘটেছিল। মহারাষ্ট্রের রায়গড় জেলার নিরাল বলে একটা এলাকা, সেখানকার একটা রেলওয়ে ট্র্যাকের কাছে ছোট ব্রিজ আছে, নাথেরান বলা হয় সেই ব্রিজটাকে। তো আর্লি মর্নিং সেখানকার লোকজনেরা দেখতে পায় যে ওই পুলের তলায় যে একটা বড় সাইজের নালা বয়ে যায়, খুব জোরে জল বয়ে যায় সেখান থেকে, সেখানে দুটো নতুন সুটকেস ভাসছে। সঙ্গে সঙ্গে পুলিশ টিমকে খবর দেওয়া হয়, কারণ এরকম একটা নতুন সুটকেস ভাসছে, সন্দেহের ব্যাপার। পুলিশ টিম আসে, 5 জন লোককে নামানো হয় জল থেকে সুটকেস দুটো তুলে নিয়ে আসা। সব লোকজন জড়ো হয়েছে, তাদের সামনেই সুটকেসটা খোলা হয়। সুটকেস খুলতেই সন্দেহটা যেমন ছিল ঠিক তেমন ঘটনায় সামনে ঘটছিল। একটা মানুষের বডি ছিল 12 ভাগে বিভক্ত। শরীরের সব অংশ ওই দুটো সুটকেসের মধ্যে প্যাক করা হয়েছিল, শুধু তার ডান হাতটা মিসিং ছিল। পুলিশ স্থানীয় লোকজনেদের সেই চেহারা দেখায়, চেহারাটা খুব একটা নষ্ট হয়নি। জিজ্ঞেস করা হয় কেউ এই চেহারাটা চেনে কিনা, তো কেউ চিনত না। পুলিশ এবার অন্যভাবে ব্যাপারটা তদন্ত করার চেষ্টা করছিল। পুলিশ আশেপাশের এলাকার সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ খবর নিচ্ছিল যে কোনো মিসিং ডায়েরি আছে কিনা। 14 ডিসেম্বর রাতের একটা মিসিং ডায়েরি, একজন ভদ্রমহিলা তার 33 বছরের ছেলে সুশীল কুমার হারিয়ে গেছে বলে ওয়ারলি থানায় একটা মিসিং ডায়েরি করেছিল। সেই মহিলাকে ডাকা হয় পুলিশ স্টেশনে। তিনি আসেন, এসে তিনি শনাক্ত করেন যে ওটাই তার ছেলে। তার ছেলে একটা ICICI ব্যাংকে কাজ করত। এবার পুলিশ জিজ্ঞেস করে তার মাকে যে ছেলের সাথে কারোর শত্রুতা আছে কিনা, ছেলে কোথায় গেছিল, কখন ফিরবে বলেছিল ইত্যাদি। তো তার মা বলে 12ই ডিসেম্বর 2020 তার ছেলে তাকে বলে বেরিয়েছিল যে সে বন্ধুদের সাথে পিকনিক করতে যাচ্ছে। পিকনিক করার পরে নেক্সট ডে 13 তারিখ 13 ডিসেম্বর সে সারাদিন বন্ধুদের সাথেই থাকবে। 13 তারিখ রাত্রেবেলায় সে ফিরে আসবে। ছেলে যখন 13 তারিখ রাত্রেবেলায় ফেরেনি, তার মা বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা ছিল সুইচ অফ। 14 তারিখ সারাদিন মা আশেপাশের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলের পরিচিত লোকজন, ছেলের অফিস, সব জায়গায় খোঁজ খবর নেওয়ার পরে 14 তারিখ সে রাত্রেবেলায় মিসিং ডায়েরিটা করে এসেছিল। আর 15 তারিখ বডিটা পাওয়া যায়। পুলিশ তদন্ত করতে গিয়ে যে ট্রলি ব্যাগে সুশীল কুমারকে প্যাক করা হয়েছিল, সেই ট্রলি ব্যাগ দুটোর মধ্যে একটা ব্যাগে একটা স্টিকার লাগানো ছিল। স্টিকারটা ছিল যে দোকান থেকে ওই ট্রলি ব্যাগটা কেনা হয়েছে সেই দোকানের নাম আর ফোন নাম্বার লেখা একটা স্টিকার। তো পুলিশ খুশি হয়, পুলিশ সোজা চলে যায় সেই দোকানটাতে গিয়ে জিজ্ঞেস করা হয় যে এই ট্রলি ব্যাগ আপনার দোকানের কিনা। সে মেনে নেয় যে হ্যাঁ, এই ট্রলি ব্যাগ তার দোকানেরই। সিসিটিভি ফুটেজ দেখাতে বলা হয় যে কবে এই ট্রলি ব্যাগ কারা কিনে নিয়ে গেছিল। সিসিটিভি ফুটেজ বের করা হয়, তো জানতে পারা যায় যে 13 তারিখে এই ট্রলি ব্যাগটা বিক্রি হয়েছিল। দোকানদার কিন্তু বিশেষভাবে জানতো যে এই ট্রলি ব্যাগটা একজন ভদ্রলোক আর একজন তার সাথে ভদ্রমহিলা দুজনে এসে কিনে নিয়ে গেছিল। কিন্তু তার বিশেষভাবে কথাটা মনে ছিল, কারণ যে ভদ্রলোক ছিল সে আমাদের দেশের নয়, তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে বিদেশি কেউ একজন। এই ব্যাপারটা যখন পুলিশ জানতে পারে তো পুলিশের একটু সুবিধা হয়। এবার পুলিশ সিসিটিভিতে দেখার পরে দেখতে পায় যে ভদ্রলোক আমাদের দেশের নয়। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সেই ভদ্রমহিলা আর সঙ্গে যে ভদ্রলোক যারা ট্রলি ব্যাগটা কিনতে এসেছিল তাদের ফটোটা বের করে নেয়। তারপরে স্থানীয় 2-1জনকে জিজ্ঞেস করতেই তারা বলে দেয় যে এই ভদ্রলোক মুম্বাইয়ের ওই এলাকার একটা BPO কোম্পানি, মানে কল সেন্টারের মালিক উনি। ভদ্রলোকের নাম চার্লস নাডার, তিনি সাউথ আফ্রিকার অধিবাসী। তিনি মহারাষ্ট্রের ওই এলাকায় এসে ব্যবসা করেন। পুলিশ যখন ব্যাপারটা জেনে ফেলে তো মিস্টার নাডারকে ডেকে পাঠানো হয়। তদন্ত শুরু হয়, জিজ্ঞাসাবাদ শুরু হয়। তখন যে ব্যাপারটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে যে ওই ট্রলি ব্যাগটা কিনে এনেছিল
মিস্টার চার্লস নাডার, যে ছিল সাউথ আফ্রিকার একজন অধিবাসী, আর সঙ্গে ছিল তার স্ত্রী সেলোনি নাডার। তিনি কিন্তু ভারতেরই মানুষ। দুজনকেই অ্যারেস্ট করা হয়, জিজ্ঞাসাবাদ শুরু হয়। তো গল্পটা যেটা সামনে আসে সেটা হচ্ছে চার্লস নাডার সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া নিজের বাবার চিকিৎসা করাতে এসেছিলেন। চিকিৎসা করাতে তার বাবা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু চিকিৎসাটা আরো বেশ কয়েক বছর করতে হবে এমনটাই বলেছিল চিকিৎসকরা। চার্লস নাডারের ইন্ডিয়াটা খুব ভালো লাগে। তিনি ইন্ডিয়াতে একটা বিপিও কোম্পানি খুলেছিলেন। সেই বিপিও কোম্পানির কর্মচারী ছিল সেলোনি, মানে বর্তমানে যে তার স্ত্রী। এই ঘটনার 3 বছর আগে 2017-তে ওই কল সেন্টারটা খোলা হয়েছিল, যেখানে সেলোনি আর সুশীল দুজন কাজ করত। দুজন পাশাপাশি চেয়ারে বসত। দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব ছিল। এতটাই বন্ধুত্ব ছিল যে যখন যখন রেস্ট ডে হতো, ছুটি থাকতো, তারা দুজন একসাথে অনেক জায়গায় ঘুরতেও যেত। সেলোনিকে মনে মনে খুব পছন্দ করত সুশীল। দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল। সুশীল কিন্তু মনে মনে সবসময় ভাবছিল যে সে সেলোনিকে প্রপোজ করবে, কিন্তু প্রপোজ করার সুযোগ আর হয়ে ওঠেনি। 2018-তে সে আরেকটু বেটার চাকরি পেয়ে গেছিল আইসিআইসিআই ব্যাংকে। সেই ব্যাংকে সে জয়েন করে। সেলোনি থেকে যায় এই কল সেন্টারে। সেলোনির এবার ওই কল সেন্টারের মালিক চার্লসের সাথে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। 2018-তেই চার্লস নাডারের সাথে সেলোনির বিয়ে হয়ে যায়। সেই বিয়েতে কিন্তু সেলোনি সুশীলকে ডেকেছিল। সুশীলের খুব আফসোস হয়েছিল যে সে সময় মতো সেলোনিকে প্রপোজ করতে পারেনি। যদি করে ফেলতো তাহলে হয়তো আজ সেলোনি তার স্ত্রী হতো। যাই হোক, করতে পারেনি, করার কিছু নেই। এখনো কিন্তু সেলোনির সাথে তার বন্ধুত্বটা চলছিল। সেলোনি তাকে মাঝে মাঝেই নিজের বাড়িতে ইনভাইট করত। চার্লস, সেলোনি আর সুশীল 3 জন পার্টি করত। চার্লসের বাড়িতে কখনো কোনো গেট টুগেদার, কোনো পার্টি হলেই সুশীলকে ডাকা হতো। তো সুশীল কিন্তু যখনই যেত সেলোনিদের বাড়িতে, সেলোনিকে দেখে তার সেই পুরনো কথা মনে পড়ত, আর তার বারবার আফসোস হতো যে সে কেন সময় থাকতে বলল না, তাহলে চার্লসের সাথে সেলোনি আর বিয়ে করতো না। তো সে মাঝে মাঝেই সেলোনির বাড়ি যেত। চার্লস কিন্তু সুশীলের মনের ভেতরে কি রয়েছে সে একদম জানত না। চার্লস সুশীলকে একদম বন্ধুর মতোই দেখত, খুব ভালোবাসত। এইভাবেই কিন্তু 2019 আর 2020 কেটে যায়। 2020-তে একদিন সুশীলের মনে হয় যে সেলোনিকে সে যে আগে খুব পছন্দ করত, সেটা সেলোনিকে অবশ্যই জানানো দরকার। তো সে সেলোনিকে সুযোগ বুঝে জানিয়ে দেয় যে সে একসময় তাকে খুব ভালোবাসত, এখনো বাসে। এই কথাটা শুনে সেলোনির খুব ভালো লাগে। তখন কিন্তু সেলোনি আর সেলোনির হাজবেন্ডের বিয়ের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তখন সেলোনি আর তার হাজবেন্ডের মধ্যেও নানা রকম মনোমালিন্য, ঝামেলা ইত্যাদি হয়, যেমন অন্যান্য সব হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়। তো সেলোনি সুশীলকে বলে যে আগে বললে সত্যি আমি তোমার সাথে বিয়ে করতাম, কিন্তু এখনো দেরি হয়নি। আমি তুমি খুব ভালো একটা বন্ধুত্ব মেনটেন করতেই পারি। তারপর থেকে তারা আগের মতো আবার মাঝে মাঝেই বাইরে ঘুরতে থাকে, একান্তে সময় কাটাতে থাকে। চার্লস কিন্তু কিছু জানে না। যেদিন সুশীল নিজের মাকে বলেছিল সে বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছে, আসলে সে পিকনিকে যাচ্ছিল না। সে চার্লস আর সেলোনির বাড়িতে একটা পার্টিতে যাচ্ছিল। তো সে পার্টিতে যায়, অনেক রাত পর্যন্ত সবাই তারা ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে চার্লস নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেলোনিও গিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন কিন্তু সুশীল বাড়ি যায়নি। মাঝে মাঝে আগেও সুশীল রাত্রেবেলায় তাদের বাড়িতে স্টে করেছে। সেদিনও সে পার্টির পরে অনেক ড্রিঙ্ক করার পরে সেখানেই থেকে যায়। গভীর রাত, চার্লস কিন্তু ডিপ ঘুমের মধ্যে। সেলোনির ঘুম ভেঙে যায়। সেলোনির ইচ্ছা হয় যে তার সুশীলের সাথে দেখা করা উচিত, এখন সুযোগ আছে। তো সে যেখানে সুশীল ছিল সেই রুমে চলে যায়। তারা দুজনে তখনও কিন্তু নেশাগ্রস্ত। কিছুক্ষণের মধ্যেই ঘুম ভেঙে যায় চার্লস নাডারের। সেভাবে তার স্ত্রী কোথায়, স্ত্রীকে খুঁজতে যায়। খুঁজতে গিয়ে সুশীলের সাথে নিজের স্ত্রীকে আপত্তিজনক অবস্থায় দেখে।
নিজের রাগের ওপরে কন্ট্রোল না রাখতে পেরে কিচেন নাইফ দিয়ে হামলা করে সুশীলের ওপর। সুশীল সেখানেই শেষ হয়ে যায়। সালোনি ব্যাপারটা দেখে ভয় পেয়ে যায়। সালোনির হাজব্যান্ড সালোনিকে বলে যে রাগের মাথায় ভুল হয়ে গেছে, এবার কি করা হবে। সালোনি বলে যে এবার এই বডিটাকে কোথাও একটা সরিয়ে দিতে হবে যাতে আমরা দুজনই বেঁচে যাব, আমাদের কোনো প্রবলেম হবে না। তো তারা সেই রাতটা কাটিয়ে ফেলে। নেক্সট ডে চলে যায়, ট্রলি ব্যাগ কিনে আনে, তারপরে ট্রলি ব্যাগে তারা প্যাক করে। তারা 13 ভাগে বিভক্ত করেছিল শরীরটাকে, 12টা ওই ব্যাগ দুটোর মধ্যে এঁটে গেছিল। একটা হাত যেটা সেটা আঁটেনি, সেই জন্য তারা একটা পলিথিনের মধ্যে সেটা দিয়ে সেটাকেও কিন্তু সেই পুলের ওপর থেকেই ফেলে দিয়েছিল। রাত্রি হওয়ার অপেক্ষা করে, রাত্রিবেলায় গিয়ে তারা সেই মাথেরান যে ব্রিজ সেটার থেকে নিচে ফেলে দেয়। আগেই বলেছি সেই ব্রিজে তলায় খুব জোর জল যায়, সেই জলটা গিয়ে সে অনেক দূরে খাদের মধ্যে জলটা পড়ে যায়। তো চার্লস নাডার আর তার স্ত্রী সালোনি নাডার ভেবেছিল যে এত জোর যেখানে জল যায় তো সুটকেস দুটো নিশ্চয় বয়ে একদম অনেক দূরে চলে যাবে, কেউ জানতে পারবে না। কিন্তু তারা যেমন ভেবেছিল তেমনটা হয়নি। পরবর্তীকালে সুটকেস দুটো পাওয়া গেলেও সেই হাতটা আর কোনোদিন পাওয়া যায়নি। এখন সালোনি আর সালোনির হাজব্যান্ড দুজনে ভারতীয় জেলে রয়েছে, আর সুশীলের মা নিজের একমাত্র ছেলেকে হারিয়েছে।